আলোঘর প্রকাশনী নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ অবধি আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে কথা বলি, জানি তাদের ব্যক্তি জীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি বরেণ্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। স্যার কেমন আছেন? ভালো আছি। আপনাকে আমরা চলচ্চিত্র পরিচালক হিসেবেই জানি, কিন্তু এর আগে আপনার আরেকটা জীবন ছিল, সেটা ছিল সহকারী পরিচালক মমতাজ আলী, তার সঙ্গে আপনি কাজ শুরু করেছিলেন। সেই জীবনটা থেকে একটু আসতে চাই, কেমন ছিল, কিভাবে যুক্ত হয়েছিলেন তার সঙ্গে? তার সঙ্গে যুক্ত হওয়াটা একটা আমার সিনেমায় আসার উদ্দেশ্যই ছিল যে করে হোক আমি সিনেমায় আসব। আমি এমকম পরীক্ষা শেষ করে আর কোনো চাকরি বা লেখাপড়া করব, উচ্চশিক্ষা নেব, কোনো কিছু করব সে চিন্তাই ছিল না। যে করে হোক সিনেমায় যাব। তো বিভিন্ন জায়গায় যেতে লাগলাম। মুস্তাফা মেহমুদ বলে একজন পরিচালক ছিলেন, তার কাছে গেলাম, আমজাদ হোসেনের কাছে গেলাম, তারপর ক্যাপ্টেন এহতেশামের কাছে গেলাম, হাসমত ভাইয়ের কাছে গেলাম, আজিজুর রহমানের কাছে গেলাম। কেউ ঠিক রেসপন্স করলেন না। আর আমি আমাদের এখানে কোনো ইনস্টিটিউশনও তো ছিল না তখন, তো শিখতে হবে কারুর কাছে। সেই শিক্ষাগুরু হিসাবে প্রথম পেলাম হলো মমতাজ আলী সাহেবকে। একটা আশ্চর্যের বিষয়, আমরা সমষ্টি গোষ্ঠী নাম করে একটা গোষ্ঠী ছিল, নাটক করতাম আমরা টিএসসিতে, হুজুর কখন মরবে। তো আমরা সেই সমষ্টি গোষ্ঠীর কতিপয় যুবক ছেলে আড্ডা মারতাম ফার্ম গেটের পূরবী হোটেলে। তো সেখানে আফতাব খান টুলু ছিল, পরবর্তীতে সে পরিচালক হয়েছিল, আমার খুব কাছের বন্ধু ছিল। সেই আফতাব খান টুলু একদিন আমাকে এসে বলল যে আমি এফডিসি গেছিলাম, আমি তো কালকের থেকে যোগদান করতেছি অ্যাসিস্ট্যান্ট হিসাবে। কোথায়? মমতাজ আলীর ওখানে। মমতাজ আলীর দুইজন অ্যাসিস্ট্যান্ট ছিল, তারা ডিরেক্টর হয়ে চলে গেছে, তার অ্যাসিস্ট্যান্ট নেই। তো এই কথাটা শুনে আমি ওখান থেকে তখন চলে এসেছিলাম। চলে এসে এফডিসির পেছন দিয়ে কাদার মধ্যে দিয়ে ঢুকে মমতাজ আলী সাহেবের কাছেই জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা এখানে মমতাজ আলী সাহেব কে? তখন উনি আমার দিকে অবাক হয়ে, ছোট বেটে লোক ছিলেন, অবাক হয়ে তাকিয়ে বললেন তুমি কে, আপনি কে? তা আমি বললাম না, ওনার সাথে আমার প্রয়োজন আছে। কী প্রয়োজন? ওনার নাকি সহকারী নেই, সহকারী পরিচালক নিয়োগ দেবেন। তো আমি সেই একজন সহকারী পরিচালক হিসাবে ওনার কাছে নিয়োগ পেতে এসেছি। উনি আমার কথাবার্তা শুনে সাহসিকতা দেখে অভিভূত হলেন এবং বললেন যে আমি মমতাজ আলী, আপনি কাজ করবেন? আমি বললাম জি। ওই দিনই উনি কাজে নিয়ে গেলেন আমাকে এডিটিং রুমে, আসেন এখানে, তারপর শিখিয়ে দিলেন কিভাবে কাজ করতে হবে, কি করতে হবে সব। সেই থেকে শুরু হলো আমার সহকারী পরিচালকের জীবন। স্যার, আপনার সহকারী পরিচালক জীবন শেষ হলো, তারপর পরিচালক জীবন দি ফাদার। দি ফাদারের পেছনের গল্পটা আমাদের খুব কম জানা, কারণ আম্মা জান কিংবা পরবর্তী সিনেমার গল্প যতটুকু জানি, যেহেতু এটা অনেক আগের চলচ্চিত্র বা আপনার প্রথম চলচ্চিত্র পরিচালক হিসেবে, সেই পেছনের গল্পটা তাই একটু জানতে চাই বিস্তারিত আপনার মুখ থেকে। আমি বিজ্ঞাপন চলচ্চিত্র তৈরি করতাম। বিজ্ঞাপন চলচ্চিত্র তৈরি করতে গিয়ে বিটুমিন ইমালশানের একটা বিজ্ঞাপন করেছিলাম। সেখানে একটা মডেল ব্যবহার করেছিলাম আমার ভাতিজাকে। সে আবার চাকরি করত জন নেপিয়ার অ্যাডামস, যে দি ফাদার ছবির ফাদার ছিল, সেই দি ফাদারের আন্ডারে চাকরি করত। তো ওকে টেলিভিশনে দেখে অবাক হয়েছে ওই জন নেপিয়ার অ্যাডামস, বলেছে তোমাকে এই সুযোগ কে দিল, কে?
তখন সে বলল যে আমার চাচা আছে, সে সিনেমায় কাজ করে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো সে একদিন বলল যে তোমার চাচাকে নিয়ে আসো আমার কাছে বেড়াতে। নিয়ে গেল তার গুলশানের বাড়িতে। সে খুব আপ্যায়ন করলো এবং খুব সম্মান করলো। সেই থেকে তার সাথে পরিচয়। একদিন সে আমাকে বলল আমি শুটিং দেখব। তখন ইমান ছবির আমি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছি। তাকে ইমান ছবিতে নিয়ে আসলাম শুটিং দেখাতে। শুটিং দেখা শেষ করে সে বলেছিল সবাইকে যে তোমাদের এই ইউনিটের সমস্ত লোকের জন্য আমি একটা পার্টি দেব আমার বাসায়। তো গেলাম। ঠিক ইন দি মিন টাইম সে একটা ছোট্ট শিশু কোলে করে নিয়ে আদর করছে আর তাকে জুস খাওয়াচ্ছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম কে সে। তখন সে বলল যে আমার ড্রাইভারের ছেলে। এই ড্রাইভারটা মারা গেছে এই মাসখানেক আগে অ্যাক্সিডেন্ট করে। ওকে আমি নিয়ে এসেছি, আমি যতদিন বাংলাদেশে থাকব ততদিন ওকে পুষবো। এবং দেখলাম সে খুব স্নেহ করতেছে, আদর স্নেহ করতেছে। তার নিজস্ব ওয়াইফ ছিল না, ছেলে মেয়ে ছিল না। তখন ওই রাত্রেই আমার মাথার মধ্যে একটা গল্প আসলো, এই দি ফাদারের গল্পটা। দি ফাদারের গল্পটা আমি ভাবলাম যে ওকে যদি বলি তাহলে ও খুব খুশি হবে এবং ও টাইন্যান্সও করতে পারে। তো শুনে খুব খুশি হলো। ওকে বললাম আমি দি ফাদার, পরের দিন গল্পটা তৈরি করে ওকে বললাম। তো স্টোরি আকারে শুনে খুব খুশি হলো। খুশি হওয়ার পরে বলল যে আমি তো ফাইন্যান্স করতে পারবো না, আমার অর্থ আছে অনেক, কিন্তু আমি তো বিদেশি মানুষ, সেই হিসাবে ফাইন্যান্স করা সম্ভব না এখানে। তো তুমি ফাইন্যান্সার জোগাড় করো, আমি তোমাকে যথাসম্ভব হেল্প করব, আমার বাড়ি দিয়ে, আমার অভিনয় দিয়ে, আমার সমস্ত কিছু সহযোগিতা থাকবে। তখন আমি এমিকো গ্রাইফ ওয়াটারের একটি বিজ্ঞাপন করতে গিয়ে আহমেদ ফুডস আছে আজকের, সেই আহমেদ ফুডসের মালিক আহমেদ সাহেব বললেন যে আমি একটা সিনেমা বানাতে চাই। তখন আমি তাকে এই দি ফাদারের গল্প শোনালাম এবং বললাম যে একজন ইংরেজ আছে, আমেরিকান আছে, সে এই ছবিতে অভিনয় করবে। যার ফলে তারা এই ছবিটি ফাইন্যান্স করলো। দিলদার আলী আপনার একটা চলচ্চিত্র, কিন্তু দিলদার আলী নামটা শুনলেই মনে হয় যে বিষয়টা একটু ভিন্ন রকম। এই চলচ্চিত্রটা এই প্রজন্ম কম দেখেছে, একটু এই চলচ্চিত্র এবং এই চলচ্চিত্রটি কোথাও খুঁজে পাই না আমি। এই চলচ্চিত্রটি হলো কি, আমি দি ফাদারের পরে রাজবাড়ি ছবি, রাজবাড়ি যেটা ক্ষুধিত পাষাণ অবলম্বনে তৈরি করা একটি গল্প, সেইটি করতে লাগলাম। করতে গিয়ে পথিমধ্যে আমাদের এই প্রযোজক সাহেবকে অনেকে নিষেধ করলেন যে তুমি এইসব ছবি বানাচ্ছ, এইসব ছবি চলে নাকি, এসব ছবি চলবে না। তো সে তখন আমাকে বলল যে হায়াত, এইটা বাদ দাও, আপাতত বন্ধ রাখো, আমার কাছে বেশ কিছু টাকা আসছে, আমার জমি বিক্রি করা টাকা, আমি অল্প পয়সায় একটা ছোট্ট সিনেমা বানাইতে চাই, তো তুমি তাই আমাকে বানিয়ে দাও 1 মাসের মধ্যে। তখন আমি ঠিক ওই সময় সত্যজিৎ রায়ের লেখা ফটিক চাঁদ গল্প পড়ছিলাম। ফটিক চাঁদের গল্প অবলম্বনে তৈরি করলাম দিলদার আলীর গল্প। আচ্ছা, গল্প শোনালাম। তখন গল্পের কাস্টিং কে হবে সেইটা আমাকে জিজ্ঞেস করা হলো। আমার প্রযোজক জিজ্ঞেস করলেন নায়ক কে হবে। তা আমি বললাম নায়ক হবে টেলি সামাদ। আচ্ছা, ও আমাকে বলে উঠল, মিয়া তুমি পাগল নাকি, টেলি সামাদ আবার নায়ক হয় কিভাবে? আমি বললাম গল্পের নায়ক হবে সে, এটা তো একটি গল্প। তারপর টেলি সামাদকে ঠিক করা হলো, কিন্তু টেলি সামাদের পাশে কোনো ভালো মানে নাম করা কোনো নায়িকা অভিনয় করতে রাজি হলেন না। তখন সুরঞ্জনা পারুল নাম করে একটি মেয়ে ছিল, যার নাম জুলিয়া দিয়েছিলাম আমি। সেই জুলিয়া
এই ছবিতে নায়িকা হিসাবে কাজ করলো। স্যার, খোকন সোনা আপনার আরেকটা চলচ্চিত্র যেখানে রাজীব তিনি নায়ক ছিলেন, সেই সিনেমায় যে রাজীবকে আমরা দাঙ্গা সিনেমায় যেভাবে পেয়েছি সম্পূর্ণ বিপরীত চরিত্র, তিনি নায়ক। স্যার, এই আইডিয়াটা কিভাবে মাথায় এসেছিল যে তাকে নায়ক এই করা যায়? নায়ক তাকে নেওয়ার কথা ছিল না। বেসিক্যালি এই ছবিটি বানানোর কথা ছিল হলো আমার ঘরে তখন আমার নিজস্ব সন্তান, ওই যে খোকন সোনা, হ্যাঁ, সেটা আমার সন্তান, আমার ওই কাজী মারুপি, তার বয়স তখন 8 মাস। আমি তাকে ট্রেনিং দিতাম, ওই গল্পটি নিয়ে ট্রেনিং দিতাম। আঙ্গুল উঁচু করলে কেঁদে দেবে, আঙ্গুল ডাউন করলে হা হা করে হাসবে। তো এই হলো তার অ্যাক্টিং। তো আমি গল্পটা ঠিক করে ছবি নির্মাণের জন্য কন্ট্যাক্ট করলাম ইলিয়াস কাঞ্চন এবং সুচরিতা। কিন্তু পথিমধ্যে এই গল্পটা রাজীবের সঙ্গে তখন আমার একটু সখ্যতা ছিল বন্ধু হিসাবে। রাজীব তখন এই গল্পটা শুনে বলল যে আমি তোমাকে ফাইন্যান্সার দেব, তুমি যদি আমাকে নায়ক নাও এই ছবিতে। খুব বিপদে পড়ে গেলাম এবং এমনভাবে বাসায় এসে ধরলো যে শেষ পর্যন্ত তাকে নায়ক নিতে হলো। ওই সেম তার নায়িকা খুঁজে পাই না, অঞ্জু ঘোষের কাছে গেলাম, সুবর্ণার কাছে গেলাম, কেউ রাজি হলো না তার সাথে অভিনয় করতে, যেহেতু সে নূতন। ওই শেষ পর্যন্ত তার ঘাড়েও পড়ল জুলিয়া। সেই নিয়ে আমার ঘরের মধ্যেই শুটিং হলো, 1 মাসের মধ্যে ছবিটা শেষ হলো। স্যার, এখন যদি আমরা চলে যাই, এর মাঝখানে আরো চলচ্চিত্র আছে কিন্তু সব নিয়ে হয়তো কথা বলতে পারবো না। কথা প্রসঙ্গে চলে এসেছিল দাঙ্গা সিনেমার কথা। দাঙ্গা যখন চলচ্চিত্র হিসেবে হলে চলে তখন আমরা দেখেছি গ্রামের পর গ্রাম খালি হয়ে যেত বা পাড়ার পর পাড়া খালি হয়ে যেত দাঙ্গা সিনেমা দেখার জন্য। দাঙ্গা চলচ্চিত্রে রাজীবের মুখে যে ডায়লগটা ছিল, মাইন্ড করলাম, এই সংলাপগুলো কিভাবে দর্শক গ্রহণ করবে হয়তো পরিচালক যখন নির্মাণ করেন তখন জানেন না, কিন্তু আপনি কোনোভাবে বুঝতে পেরেছিলেন কিনা যে এই ডায়লগটা দর্শক কিভাবে গ্রহণ করবে? সিনেমা যতদিন থাকবে, বাংলা সিনেমা যতদিন থাকবে, এই 2টা ডায়লগ চিরকাল হিট থাকবে। সেটি হলো মাইন্ড করলাম, আর একটা হলো সানডে মানডে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, ডিপজলের মুখে। দ্বীপজলের মুখে। তো ঘটনা হলো এগুলো হঠাৎ করেই পেয়ে যাই, তারপর সেটাকে লাগিয়ে, আর রাজীবের যে চরিত্রটি ছিল সেই চরিত্রটা কি ডিজাইন করেছিলাম আমি, তার অভিনয় এবং চলাফেরা কি কি কেমন হবে এটা আমি দেখেছিলাম আমার এলাকায়। ফুলমিয়া নাম করে একজন লোক, আচ্ছা, সে ওই রকম কিলার ছিল। তো সেই ফুলমিয়ার যেভাবে চলাফেরা করত, যেভাবে কাপড় পরতো, যেভাবে সে ছোরা লুকিয়ে রাখতো, অস্ত্র লুকিয়ে রাখতো, এবং কাউকে ভয় করতো না, এবং সে চলার সময়, রাস্তা দিয়ে চলার সময় তার আশেপাশে লোক থাকতো না কেউ। তো এইসব চরিত্রগুলো দেখা চরিত্রগুলোকে ডিজাইন করে পালিশ করে সিনেমায় এনেছি, যার ফলে আমার মনে হয় সিনেমায় গ্রহণযোগ্য হয়েছে। আসলে আমি একটি কথা বলতে চাই সবাইকেই এবং আপনাদেরকেও, সব কিছু আপনারাও দেখেন, আমিও দেখি। যে ভালো অবজারভার, হ্যাঁ, যে ভালো দেখতে পারে, পর্যবেক্ষণ করতে পারে, সেই ভালো নির্মাতা হতে পারে। একদম একদম। আমরা আপনার কথাই শুনছিলাম, আরও শুনবো, তবে তার আগে ভিন্ন একটা প্রসঙ্গ। আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তারা একটা কাজ করেন, সেটা হচ্ছে একেবারে প্রত্যন্ত অঞ্চলে বইমেলা করেন। অর্থাৎ যে ছেলে মেয়েগুলো খুব সহজে ঢাকা আসতে পারে না, বইয়ের কাছে আসতে পারে না, পাঠ্য বইয়ের বাইরে বিশেষ করে, তাদের কাছে বই পৌঁছে দেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই যে বইমেলা, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বইমেলা করা এবং ছেলে মেয়েদের হাতে বই তুলে দেওয়া,
এটি এই যুগে এই সময়ে খুব কম। এটি আমি খুব প্রশংসা করি এবং খুব ধন্যবাদ দেই। এই প্রচেষ্টা যে করেই হোক তারা যেন অব্যাহত রাখে। ধন্যবাদ স্যার। স্যার আবার আপনার প্রসঙ্গে একটু যাই, কাজ প্রসঙ্গে বিশেষ করে, কারণ কাজের বাইরে আপনার আলাদা করে পরিচয় নেই, থাকা উচিত না। আপনার হাত ধরে যারা এসেছেন এবং খুব বড় জায়গায় গিয়েছেন তাদের কথা যদি বলতে যাই লম্বা তালিকা হয়ে যাবে, কারণ অনেকে এসেছেন এবং নাম করেছেন। তবু একজনের কথা আলাদা করে বলবো, মান্না। মান্নার সঙ্গে যখন আপনার প্রথম দিন দেখা হয় সেদিনের স্মৃতি মনে আছে কিনা? প্রথম দিন দেখা হয় দ্বীপজলের বড় ভাই শাহাদাত নাম করে, বাদশা ভাই। সে এসে আমাকে বলে যে আমাকে একটা ছবি তৈরি করে দিতে হবে। ওই যে দিলদার আলী, খোকন সোনা 1 মাসে তৈরি করেছি, সেই হিসাবে তাকে কে যেন বলেছে যে তুমি যদি কুইক একটা ছবি নির্মাণ করতে চাও, সে একটা কুইক ছবি নির্মাণ করতে চায়, যদি চাও তাহলে তার কাছে চলে যাও। এই নিয়ে সে আমার বাসায় চলে আসে একদিন সকালে, এবং সকালে বাসায় এসে সে আমাকে বলে যে আমাকে একটা ছবি বানিয়ে দিতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনার কোনো লোক আছে? নতুন মুখের একটি ছেলে, লম্বা করে একটি ছেলে মিঠুনের মতো নেচেছিল নতুন মুখের অনুষ্ঠানে যেদিন পরিচিতি হয়। সেই পরিচিতির দিনে মিঠুনের মতো খুব ভালো নেচেছিল একটা গানে। ওই ছেলেটি কোথায় থাকে, তার ঠিকানা কি, সেইটা যদি জোগাড় করে দিতে পারেন তাহলে আমি তাকে নিয়ে একটা গল্প বানাবো আপনার জন্যে। মান্নার ঠিকানা নিয়ে আসে তার ম্যানেজার, মোহাম্মদপুরে বাসা। আমি মান্নাকে কথা বলতে যাই মান্নার সাথে। আমি দরজায় নক করার পর মান্নার বাবা দরজা খুলে, দরজা খোলার পরে এই মান্না প্রথম আমার সামনে আসলো। আচ্ছা। সামনে এসে আমাকে দেখে থমকে গেল। তখন তো আর এত পরিচিতি নাই আমি তখন বললাম যে এই ছবি নির্মাণ করেছি আমি। আমার পরিচয় জানলেন, অভিনয় করার যদি ইচ্ছে হয় তাহলে আজ মিরপুর সিনেতান স্টুডিওতে চলে আসবেন। ঠিকই ব্যাগে কাপড় চোপড় নিয়ে সন্ধ্যার আগে সে গেল এবং মেকআপ করালাম। মেকআপ করায় তাকে একটা শট নিলাম সেই দিন। আচ্ছা, ওদের শুরুটা হলো। এই ছিল মান্নাকে নিয়ে আমার পথ চলা। স্যার তারপর পথ চলা, ছবির নাম ছিল পাগলি। হ্যাঁ, বিশেষ করে ডিপজল চলচ্চিত্রে এসেছেন, নানানভাবে চেষ্টা করেছেন প্রতিষ্ঠিত হওয়ার, কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি। আপনি তাকে তেজি চলচ্চিত্রে যেভাবে উপস্থাপন করেছেন সেখানেও ডিজাইনের একটা ব্যাপার ছিল, অর্থাৎ চরিত্রটা একটা ডিজাইন করতে হয়েছে আপনাকে। তারপর সেই ডায়লগ সানডে মানডে ক্লোজ করে দেওয়ার বিষয়টা, এই চরিত্রটা ডিজাইন করার আগে বিশেষ কোনো পরিকল্পনা ছিল কিনা, অথবা তিনি যেভাবে এতদিন চেষ্টা করেছিলেন সফল হতে পারেননি, আপনার চেষ্টা যাতে ব্যর্থ না হয় এই ধরনের তো একটা প্রতিজ্ঞা ছিল। ওর একটা চলচ্চিত্র তৈরি করার জন্য তেজি গল্পটা লিখছিলাম এবং ও সার্বক্ষণিক ও বসে থাকতো আর টেলিফোন আসলে ওর যেসব বন্ধু বান্ধব ছিল সেই সময়কার, তাদের সে বলতো এই সানডে মানডে ক্লোজ করে দেবো, আমার সাথে আর কোনো কথা বলবি না, আমি এখন অন্য লাইনে চলে গেছি, অন্য জগতে। হ্যাঁ, সো এই সানডে মানডে ক্লোজ করার কোনো অর্থ আমি খুঁজে পেলাম না, কিন্তু কথাটা আমার ভালো লাগতো। তারপর ওর কিছু অ্যাক্টিভিটিস আমাকে খুব অ্যাট্রাক্ট করলো। যেদিন চলচ্চিত্রটি শুরু হয়েছে সেই দিন এই চরিত্রটির জন্যে আর্টিস্ট ঠিক করা হয়েছিল কাবিলাকে। কাবিলা আমার খুব কাছের ছেলে ছিল। কাবিলাকে বললাম যে কাবিলা দাঁড়াও একটু, আমি লাস্ট একটু ট্রাই করব একটা। দীপজল তখন সেটে বসা ছিল। দীপজলকে বললাম, দীপজল আমি কিন্তু মনে প্রাণে চাচ্ছিলাম তুমি এই চরিত্রটি করো। তখন সে বলল, হায়াত ভাই আমি আপনার এই সব সংলাপ শুদ্ধ কথা বলতে পারবো না। আমি বললাম শুদ্ধ কথা বলা লাগবে না, তুমি যেটা বলো, তোমার মিরপুরের ল্যাঙ্গুয়েজ যেটা বলো সেটাই বলা লাগবে আমার চরিত্রে।
তখন সে নিমরাজি হয়ে বলল যে ঠিক আছে, একেবারে নাছোড়বান্দা হয়ে গেলেন আপনি, চলেন। এই চলা। স্যার, এই চলা অনেক দিন চললো, কিন্তু আমাদের চলা একটু থামাতে হচ্ছে, কারণ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আপনার পরিবারে যাওয়া হয়নি। আপনার পরিবারের একজন মানুষকে আমরা খুব ভালো করে চিনি, তিনিও আপনার আবিষ্কার, যদি অভিনেতা হিসেবে বলি, কাজী মারুফ। আরও যারা আছেন তাদের ব্যাপারে একটু ছোট করে শুনবো। আমার স্ত্রী, সর্বপ্রথম বলি, আমার স্ত্রী আজাদ রহমানের বোন। আজাদ রহমান বিশিষ্ট সঙ্গীতজ্ঞ একদম, ছিলেন। হ্যাঁ। এই শিল্পকলা একাডেমির ডিজি ছিলেন। তার বোন, সে সংস্কৃতিমনা, এবং সে এখনো আমাকে, এই যে আসার আগে, সে জানে যে আজকে ইন্টারভিউ, কি ড্রেস পরবা, কি পরবা, কি জুতা পরবা, কোন চশমাটা ভালো লাগবে, সব সে গুছিয়ে দেয়। চিরকাল তাই করেছে, এবং আমার পেছনে থেকে সে আমাকে সহযোগিতা করেছে। এটাও এক ধরনের দারুণ সহযোগিতা। আমি বলবো, অবশ্যই। সেই সাপোর্টটা না পেলে হয়তো আমি কাজী হায়াত আজকে এখানে এসে পৌঁছাতে পারতাম না। তারপর আমার একটা মেয়ে আছে, আমার একটি ছেলে, কাজী মারুফ সম্পর্কে তো জানেনি। তার জীবনটাকে আমি বরবাদ করেছি। সে লাস্ট ইয়ারের ছাত্র, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের MBA। তখন তাকে আমি সিনেমায় জিদ করে নিয়ে এলাম। তার ওই জীবনটা, লেখাপড়া জীবনটা আর হলো না। তো সেই হিসাবে সে আমার উপর অভিমান করে না, ভালো, সে যেটা মনে করে, সেও প্রাউড ফিল করে। প্রথম অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল, ইতিহাস তাতে সে নিজেকে খুব গর্বিত, এবং বাবাকেও সে খুব ইয়ে করে, শ্রদ্ধা করে সেই কারণে। এবং সে চলচ্চিত্র অভিনেতা হতে পেরে যে তার অবনতি হয়েছে, এটা সে মনে করে না। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন আপনি। আমারও আশীর্বাদ রইল, দোয়া রইল। আলো ঘর প্রকাশনা শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠানের পেছনে যারা কাজ করছেন, তাদের সবাইকে সশ্রদ্ধ সালাম। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম আলোঘর প্রকাশনী নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠানে, আর কথা বলছিলাম বরেণ্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের সঙ্গে। জানছিলাম তার ব্যক্তি জীবনের কথা, জানছিলাম তার কর্মজীবনের কথা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা বিদায় নিব। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।